আলাইকুম। আমি এস.এম. কামরুজ্জামান, সহকারী শিক্ষক গণিত ও সাধারণ বিজ্ঞান, মাজাদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, নাকচি, শেরিয়া কেন্দ্র, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। তো আজ আমরা দশম শ্রেণীর রসায়ন বিষয়ের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। অধ্যায়ের নাম হলো মোলের ধারণা ও রাসায়নিক গণনা। আমরা শুরুতেই কিছু একটা আলোচনা করি যে বাস্তবতা নিয়ে। যেমন আমরা যদি কখনো কোনো দোকানে চাল কিনতে যাই বা অন্যান্য কিছু কিনতে যাই, বিভিন্ন সবজি কিনতে যাই, আমরা কিন্তু বলি যে 1 কেজি বা 2 কেজি চাল দেন অথবা 2 কেজি আলু দেন, এভাবে আমরা বলে থাকি। হ্যাঁ, আবার ওই সংখ্যাগুলো দিয়ে আমরা অন্য রাশি পরিমাপ করি। কিভাবে? যে ডিমের দোকানে যখন আমরা যাই তখন কিন্তু আমরা ওই সংখ্যার সাথে কিন্তু আর কেজি বলি না, আমরা বলি 2 হেলি বা 3 হেলি আমাকে ডিম দেন। অথবা যদি তেল বা অন্যান্য তরল জাতীয় কিছু কিনতে যায়, আমরা কিন্তু ওই সংখ্যার পাশাপাশি আর হালিও বলি না, কেজি বলি না, আমরা তখন বলি 1 লিটার বা 2 লিটার আমাকে তেল দেন। তো এরকম আমাদের রসায়ন বিষয়ে বিভিন্ন যৌগ আছে, মৌল আছে। এই যৌগ বা মৌলকে পরিমাপ করার জন্য একটা এককের প্রয়োজন হয়। হ্যাঁ, সেই একক আমরা এখন জানবো যে ওই রাসায়নিক যৌগ পরিমাপের একক হিসেবে মোল ব্যবহার করা হয়। মোল ব্যবহার করা হয়। তবে এই মোলের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, যে কোনো পরিমাণকে মোল বলা যায় না। এই নির্দিষ্ট পরিমাণ হলো, আমরা অ্যাভোগাড্রোর একটা সংখ্যা আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23 অথবা 6.02 × 10⁻23। এই সংখ্যার একটা তাৎপর্য আছে। অর্থাৎ শুরুতে আরেকবার বলে নিই যে এই যে 1 কেজি আমরা বলে থাকি, এই 1 কেজি কিন্তু আমাদের দেশে 1 কেজি যতটুকু বোঝায়, অন্যান্য দেশে যেমন আমাদের প্রতিবেশী ভারতে বা ইন্ডিয়া, এখানেও কিন্তু 1 কেজি বলতে ওইটুকু পরিমাণকে বোঝানো হয়। অর্থাৎ 1 কেজিরও একটা নির্দিষ্ট পরিমাণ আছে। যেমন আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, অর্থাৎ 1000 গ্রামকেই 1 কেজি সমান বলা হয়। ঠিক একইভাবে এই যে মোল আমরা দেখলাম রাসায়নিক যৌগ পরিমাপের একক, তবে এই মোলেরও একটা নির্দিষ্ট পরিমাণ আছে। সেই পরিমাণ হলো, ওই পরিমাণ জানতে গেলে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এটার নাম হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। এই সংখ্যা মানে বোঝায় যে মোল, আমরা মোল থেকে জানি যে কোনো পদার্থের যতটুকু পরিমাণের মধ্যে এই অ্যাভোগাড্রোর সংখ্যার সমান অণু অথবা পরমাণু অথবা আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের 1 মোল বলা হয়ে থাকে। তাহলে আমরা কি জানলাম যে কোনো পদার্থের যতটুকু পরিমাণের মধ্যে, মোল কিন্তু যে কোনো পরিমাণ হলো না, একটা নির্দিষ্ট হয়ে গেল। কি নির্দিষ্ট হলো? যে কোনো পদার্থের 1 মোল বলতে বোঝায় যে তার যেটুকু পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রোর এই সংখ্যার সমান অণু, ভালো করে লক্ষ্য করি আমরা, অণু অথবা পরমাণু অথবা আয়ন থাকে, সেই পরিমাণকে আমরা ওই পদার্থের 1 মোল বলবো। যেমন আমরা পানির যে সংকেত, আমরা জানি পানির সংকেত হলো পানির সংকেত হলো H2O। আমরা যে কোনো যৌগের আণবিক ভর বের করা জানি যে পানির আণবিক ভর হলো, পানির আণবিক ভর আমরা জানি হাইড্রোজেনের H2O লিখি, হাইড্রোজেন 1, হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1 গুণ হলো এই পরমাণুর সংখ্যা যোগ অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হলো 16। এইভাবে আমরা জেনে গেলাম 18। তো আমরা যে কোনো পদার্থের 1 মোলের ভরের নামই হলো আণবিক ভর। অর্থাৎ আমরা এখান থেকে জানি যে পানির 1 মোলের ভর, পানির 1 মোল এর পরিমাণ সমান 18 গ্রাম। তো আমরা এখান থেকে লক্ষ্য করি যে কোনো যৌগের আণবিক ভর আমরা এভাবে নির্ণয় করতে পারি, আগে থেকে আমরা জানি। তো আমরা এটা তুলনা করা জানলাম যে কোনো পদার্থের 1 মোলের অণু থাকে এতটি, যদি যৌগ হয়ে থাকে, আর যদি মৌল হয়ে থাকে তার এতটি থাকে, পরমাণু থাকে। তো আমরা পাই একটি যৌগিক পদার্থ, সেজন্য আমরা যৌগ নিয়ে শুরুতে আলোচনা করি যে 1 মোলের ভর আমরা কি পেলাম? 18 গ্রাম। আর আমরা খুব সহজে মোলের সংখ্যা হতে জানি যে যদি যৌগ হয়ে থাকে, যৌগিক পদার্থ, তার 1 মোলে ওই অ্যাভোগাড্রোর সংখ্যার সমান কি থাকে? অণু অতটি অণু থাকে। তো আমরা জানলাম যে পানির এতটি অণুর ভর হলো 18 গ্রাম, মোলের সংখ্যা হতে জানলাম। তাহলে আমরা লিখতে পারি যে 1 গ্রাম পানিতে কতটি
অণু আছে, অথবা লিখতে পারি 1 গ্রাম পানিতে কতটি পরমাণু আছে। আমরা আবারও বিপরীত দিক থেকে জানতে পারি যে এতটি পানির অণুর ভর যদি 18 গ্রাম হয় তাহলে একটি পানির অণুর ভর কত, একটি পানির অণুর ভর কত। তো আমরা শুরুতে আমরা লিখব 1 নাম্বার, লক্ষ্য করি যে পানির 1 মোল আমরা জানলাম, 1 মোলের পরিমাণ জানলাম কত, 18 গ্রাম, পরিমাণ 18 গ্রাম। পানির আমরা জানি যে কোনো জিনিসের 1 মোলে, যে কোনো যৌগের 1 মোলে অণু আছে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান 6.023 × 10⁻³ এতটি। এখন আমরা লক্ষ্য করব যে গ্রাম দেওয়া আছে, অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। তো আমরা এই দুটি রাশির মধ্যে যেটা নির্ণয় করতে বলে সেটাকে আমরা ডান পাশে রাখবো, আর যেটা দেওয়া থাকে সেটাকে আমরা বাম পাশে রাখবো। সুতরাং আমরা লিখতে পারি যে 18 গ্রাম, যেহেতু ভরের মান দেওয়া আছে, অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে, সুতরাং অণুর সংখ্যা আমরা ডান পাশে রাখবো। তাহলে লিখবো যে 18 গ্রাম পানির অণুর ভর, 18 গ্রাম পানিতে অণু আছে কতটি, 6.023 × 10⁻23 এতটি। অতএব আমরা 1 গ্রাম পানিতে অণু আছে, আমরা 18 নিয়ে গিয়ে ডিভাইড করে দিতে হবে, 10⁻23 ডিভাইড বাই 18 এতটি। আমরা হিসেবটা মিলিয়ে নিই, 22। তাহলে আমরা কি জানলাম যে 1 গ্রাম পানিতে যে পরিমাণ পানি পাওয়া যায় তার মধ্যে কতটি অণু আছে, 3 × 3.346 × 10⁻22। তো আমরা অণুর সংখ্যা নির্ণয় করতে চাইলাম। দ্বিতীয় প্রশ্ন ছিল যে কতটি পরমাণু আছে। আমরা লক্ষ্য করি যদি 2 নম্বর অঙ্ক এভাবে পরমাণুর সংখ্যা চায়, তো যৌগিক পদার্থের ক্ষেত্রে আগে আমাদেরকে অণুর সংখ্যা বের করতে হবে, আর যদি মৌলিক পদার্থ হয় তো শুধু পরমাণুর সংখ্যা সরাসরি এভাবে আমরা নির্ণয় করবো। আর পরের প্রশ্ন আমরা দেখব। তো আমরা আসি যে যদি যৌগিক পদার্থ, পানি একটি যৌগিক পদার্থ, যৌগিক পদার্থের ক্ষেত্রে, যে কোনো যৌগিক পদার্থের ক্ষেত্রে যখন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলে তখন আমাদেরকে আগে অণুর সংখ্যা নির্ণয় করতে হবে এইভাবে। এরপরে আমরা সংকেত হতে পাই, এক অণু পানিতে পরমাণু আছে সমান, আমরা লক্ষ্য করি পানির সংকেত হলো H2O। হাইড্রোজেনের 2টি পরমাণু ও অক্সিজেনের 1টি পরমাণুর সমন্বয়ে পানির অণু গঠিত হয়। অর্থাৎ পানির মধ্যে মোট পরমাণু আছে, একটি অণুতে মোট পরমাণু আছে 3টি, হাইড্রোজেনের 2টি ও অক্সিজেনের 1টি, 3টি পরমাণু আছে। সুতরাং তাহলে আমরা একটি পানির অণুতে, মানে 1 অণু পানিতে অণু পরমাণু আছে 3টি, তাহলে আমরা মোট 1 গ্রামের অণুর সংখ্যা কয়টি পেয়েছি, এতটি। তাহলে একটি অণুতে যদি 3টি থাকে তাহলে এতটি অণুতে আমরা সহজে 3 দ্বারা গুণ করে মোট পরমাণু পেয়ে যাব। তো অতএব 1 গ্রাম পানিতে মোট পরমাণু আছে সমান 3 × 3.346 × 10⁻22 এতটি। অর্থাৎ আমরা হিসাব মিলিয়ে নিই 0.4 × 10⁻23 এতটি। তাহলে আমরা এবার পরমাণুর সংখ্যা নির্ণয় করছি। এটা আমরা কোন প্রশ্ন করলাম, যে দ্বিতীয় প্রশ্ন, 1 গ্রাম পানিতে কতটি পরমাণু আছে। সুতরাং আমরা 1 নং যেভাবে নির্ণয় করলাম, 2 নং নির্ণয় করার ক্ষেত্রেও একই মতো করে আমরা 2 নং প্রশ্ন সমাধান করতে পারলাম। এইভাবে আমরা যে কোনো যৌগিক পদার্থের অণুর সংখ্যা অথবা পরমাণুর সংখ্যা 1 গ্রামে কতটি আছে বা 5 গ্রামে কতটি আছে, এভাবে আমরা বিভিন্ন পরিমাণের মধ্যে কতটি অণু পরমাণু আছে আমরা সেটা নির্ণয় করতে পারব। এরপরে আমরা তৃতীয় প্রশ্ন দেখি যে একটি পানির অণুর ভর কত। আমরা
যে যৌগ সম্পর্কে প্রশ্ন আসে আমাদের হাতে কিন্তু ওই দুটো তথ্য থাকতেই হবে, যে তার 1 মোলের ভর কত এবং 1 মোলের কতটি অণু অথবা যদি মৌলিক পদার্থ হয় কতটি পরমাণু আছে, এই দুটি নির্দিষ্ট, এটা উদ্দীপকে থাকে না, এটা আমাদের অলরেডি সবসময় মনে রাখা প্রয়োজন। তো আমরা এর আগেই ভাবছি যে যেটা যে রাশির মান নির্ণয় করতে বলে সেটাকে আমরা কোন পাশে রাখবো, ডান পাশে। এবার কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে কি ভর, তাহলে আমরা এই 18 গ্রামকে আমরা ডান পাশে রাখবো এবং অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যাকে আমরা বাম পাশে রাখবো। তাহলে আমরা ভাষাটা সাজিয়ে নিই যে 6.023 × 10⁻23 এতটি পানির অণুর ভর, আমরা জানলাম 18 গ্রাম। অতএব একটি পানির অণুর ভর 18 / 6.023 × 10⁻23 এত গ্রাম। তো আমরা লিখতে পারি 2.99 × 10⁻, সেটা মিলিয়ে নিই আমরা, divided by 6.023 × 10⁻23। তাহলে আমরা পানির সম্পর্কে 3 ধরনের প্রশ্ন জানলাম। তাহলে আমরা কোন প্রশ্ন সলভ করলাম? তৃতীয় প্রশ্ন, যে একটি পানির অণুর ভর কত। আমরা নির্ণয়ের পদ্ধতি কিন্তু 1, 2, 3 এই 3টি প্রশ্নের বেলায় প্রথম যে তথ্য দুটি, এই দুটি কিন্তু আমাদের মিশে দেওয়ার প্রয়োজন হয় না। অর্থাৎ 3 ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি বাধ্যতামূলক যে যৌগ সম্পর্কে আলোচনা বা প্রশ্ন হয় সেই যৌগের 1 মোলের ভর অর্থাৎ আণবিক ভর এবং 1 মোলে যে যেটা নির্দিষ্ট আমরা সংখ্যাতে পেয়েছি, তারপর আমরা এই দুটি ভরের সাহায্যে আমরা কখনো অণুর সংখ্যা নির্ণয় করা জানলাম, কখনো পরমাণুর সংখ্যা নির্ণয় করা জানলাম, কখনো বা একটি পানির অণুর ভর কত। একইভাবে আমরা অন্যান্য যৌগেরই একটি অণুর ভর কত, একটি পরমাণুর ভর কত আমরা সহজেই এইভাবে নির্ণয় করতে পারবো। তো আমরা এইভাবে তোমরা একটু বাসায় নিজে নিজে চেষ্টা করতে পারো। এইভাবে আমি কয়েকটা প্রশ্ন দিই, যেটা হলো যে কার্বন ডাই অক্সাইড এর 1 গ্রামে কতটি অণু আছে। 2 নম্বর, সালফিউরিক অ্যাসিডে 1 গ্রামে কতটি অণু আছে, অথবা সোডিয়াম বাইকার্বনেটের 1 গ্রামে, এক্ষেত্রে একটু ব্যতিক্রম প্রশ্ন করি যে কতটি, যেটা আমরা দ্বিতীয় ধাপে দেখেছি 2 নম্বর প্রশ্ন, কতটি যৌগিক পদার্থ হিসেবে অণু না চেয়ে আমরা কতটি পরমাণু আছে নির্ণয় করতে বললাম, পরমাণু আছে। ঠিক একইভাবে বিপরীত দিকে যে মিথেনে একটি অণু ভর কত, আমরা লিখি যে নাইট্রোজেন গ্যাসের একটি অণুর ভর কত, আমরা অক্সিজেন গ্যাসের একটি অণুর ভর কত, আমরা এই প্রশ্নগুলো নির্ণয় করতে পারবো এটার মতো করে। আশা করি তোমরা এই সবগুলো প্রশ্ন বাসায় নিজে নিজে এটার মতো করে প্র্যাকটিস করতে পারো। তো আমরা এবার আসি মোলার আয়তন। আমরা মোলার আয়তন জানি যে গ্যাসীয় পদার্থের মোল মানে আয়তন এক তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে যে কোনো গ্যাসের আয়তনেরও পরিবর্তন হয়। তাপমাত্রা পরিবর্তন হলে গ্যাসের প্রসারণ বৃদ্ধি বা হ্রাস ঘটে। তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাস প্রসারিত হয়, আয়তন বেড়ে যায়। তাপমাত্রা হ্রাস পেলে গ্যাসের প্রসারণ সংকোচন অর্থাৎ গ্যাস সংকুচিত হয়, আয়তন হ্রাস পায়। তো এই গ্যাসীয় পদার্থের হিসাবগুলো একটু জটিলতার কারণে একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এই গ্যাসীয় পদার্থের হিসাব করা হয়। তো মোলার আয়তনটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার বায়ু চাপ, এই অবস্থা বা এই পরিবেশের যে অবস্থা যখন হয় সেই অবস্থাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা ও চাপ।
অথবা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেটাকে আদর্শ তাপমাত্রা ও চাপ বলা হয়, সেই আদর্শ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন অর্থাৎ 1 মোলের আয়তন সমান হয়, সেই তার মান হয় হলো 2.22 মোলার আয়তন। আমরা এটা মিশে নেই, আমরা এটা মিশে নিই। মোলার আয়তন সমান তাহলে প্রমাণ অবস্থায় কোনো গ্যাসের মোলার আয়তন হয় 22.4 লিটার। এটা নির্দিষ্ট, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেটা হোক মৌলিক গ্যাস হোক সেটা যৌগিক গ্যাস, প্রমাণ অবস্থায় এই মোলার আয়তন সকল গ্যাসেরই সমান হয়। তো আমরা এই মোলার আয়তন সম্পর্কে আগামী দিন আরো আমরা বিস্তারিত জানবো এবং এই অধ্যায়ের আরো অন্যান্য গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে যা জানলাম আমরা মোল সম্পর্কে ধারণা দিলাম। আমরা মোল সংখ্যা থেকে আণবিক ভর এবং মোল সংখ্যার সাহায্যে আমরা বিভিন্ন পদার্থের অণু সংখ্যা অথবা পরমাণু, বিভিন্ন পরিমাণের মধ্যে অণু সংখ্যা, পরমাণু সংখ্যা অথবা একটি অণুর ভর বা একটি পরমাণুর ভর কত নির্ণয় করা জানলাম এবং সমস্যা সমাধান কৌশল দেখলাম। তো আজকে আমি এই পর্যন্তই শেষ করছি। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।